নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আমি কথা বলবো আপনাদের সঙ্গে এই রাজ্যের নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় কৌস্তব বাগচির এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে ঠিক তিনি অনেকটা তৃণমূলের অনুব্রত মণ্ডল স্টাইলেই পশ্চিমবঙ্গ পুলিশের এক অফিসারকে কার্যত প্রকাশ্য ক্যামেরায় এবং জনসমক্ষে তিনি অপমান করছেন। কেন অপমান করছেন, কিসের জন্য তিনি সেই পুলিশ অফিসারকে তিরস্কার করছেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। আদেও কি পশ্চিমবঙ্গের কোনো বিধায়ক একজন সম্মানীয় পুলিশ অফিসারের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারে, সেই বিষয় নিয়েও আমরা আলোকপাত করব। সাথে সাথে এটাও আজকের এই এপিসোডে দেখাবো যে কৌস্তব বাগচি, যিনি ব্যারাকপুরের সম্মানীয় নবনির্বাচিত বিধায়ক হয়েছেন, সেই বিধায়কের এক অনুগামীর বিরুদ্ধে এখন বিধায়কের সামনেই তোলাবাজির অভিযোগ উঠছে। প্রায় 7 লক্ষ টাকার তোলাবাজির দাবি করেছেন এই কৌস্তব বাগচির যে বিধায়ক রয়েছে তার এক অনুগামী। এমনটাই অভিযোগ করছেন একজন ব্যবসায়ী, এবং অভিযোগ করে তিনি পৌঁছে গিয়েলেন স্থানীয় টিটাগড় থানার দ্বারস্থ হলেন সেখানকার। আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। গতকাল তিনি তার সমস্ত রকম পদ থেকে পদত্যাগ দিয়েছেন এবং প্রেস কনফারেন্স করে কি বক্তব্য রাখলেন এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো। সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে এক লরির ড্রাইভারের বক্তব্য শোনাবো। এখন বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে তোলাবাজি নাকি কার্যত বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ বিগত সরকারের আমলে যে লরির ড্রাইভারদেরকে বারংবার রাস্তায় বালির গাড়ি নিয়ে যেতে গেলে টাকা দিতে হতো, সেই লরির ড্রাইভারদেরকে আজকে আর সেই টাকা দিতে হচ্ছে না। তার পরিবর্তে কি জিনিস ঘটছে সেইটা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে এক লরির ড্রাইভার। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এছাড়াও এই এপিসোডেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য গতকাল তিনি ফেসবুকে রেখেছিলেন তার একটা এপিসোড গতকাল রাত্রে করেছি, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। কিন্তু সেই এপিসোডের মধ্যে একটা বক্তব্য গতকাল দিতে আমি ভুলে গিয়েছিলাম। আজকে সেই বক্তব্যটি আপনাদের জন্য তুলে এনেছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট দিয়েছেন, সেই চকলেটের বিষয়ে একটি কটূক্তি মন্তব্য করেছেন, সেই বিষয়টি আজকে এই এপিসোডে দেখাবো। এই সকল কিছু বিষয় নিয়েই থাকবে আজকের এই এপিসোড। এই এপিসোড শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন প্রথমে আমরা দেখি ব্যারাকপুরের ঘটনা। ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় আইনজীবী কৌস্তব বাগচি গতকাল এক পুলিশ আধিকারিকের সঙ্গে এমন ব্যবহার করলেন, সেই ব্যবহারটা কার্যত আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে। আদেও কি একজন এমএলএ কোন রকম পুলিশ অফিসারের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারে, কি করেছিল সেই পুলিশ অফিসার, সমস্ত কিছু বিষয় আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। দেখুন কৌস্তব বাগচি কি বলছেন একজন অন ডিউটি পুলিশ অফিসারকে। কি নাম আপনার? ডিসিপ্লিন ফোর্সের হাতে এরকম ট্যাটু ফ্যাটু চলে না। কোড দেখুন, কোড দেখুন। ডিসিপ্লিন ফোর্সে ট্যাটু ট্যাটু চলে না। ডিরেকশন অফ ডিউটি, ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হাতে ট্যাটু নিয়ে মুড়ে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে আপনি কোথায় সিজার লিস্ট করেছেন, কোথায় সিজার উইটনেস কোথায়? আমি একদম কিচ্ছু করেননি। আপনার হাতে ট্যাটু, পুলিশ ফোর্সের হাতে ট্যাটু থাকে, সেটা ডিসিপ্লিনারি ফোর্সের হাতে থাকে? এটা করা যায় না। দেখলেন আপনারা, পশ্চিমবঙ্গে সমস্ত কিছু পাল্টে গিয়েছে, রং পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে পুলিশের এই যে তিরস্কার প্রাপ্তি, রাজনৈতিক নেতাদের কাছ থেকে তিরস্কার প্রাপ্তি, এই অবস্থাটা কিন্তু পাল্টায়নি। অতীতে আমরা দেখেছি বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের শাসনে রাত্রি 1:30টার সময় পুলিশ অফিসারকে ফোন করে মা বোন তুলে গালাগালি করেছিলেন। সেই বিষয়ে এই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময় বীরভূমে গিয়ে পুলিশদের জন্য বিশেষ করে আন্দোলন করেছিলেন এবং নারী সুরক্ষার কথা বলেছিলেন। যেভাবে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে গালিগালাজ করেছিল, নিন্দনীয় ঘটনা ঘটিয়েছিল। অনুব্রত মণ্ডলের আরো অনেক উদাহরণ রয়েছে, পুলিশকে কিভাবে তিনি হুমকি দিতেন, এবং এটার জন্য বিজেপি বারবার রাস্তায় নেমে রাজনৈতিকভাবে আন্দোলনও করেছে। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে, কিন্তু আজ যখন বিজেপির শাসন, সেই প্রক্রিয়াটা কিন্তু বদলাচ্ছে না। একইভাবে কৌস্তব বাগচি অনেকটা অনুব্রত মণ্ডল স্টাইলেই এইভাবে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে কার্যত প্রকাশ্যে রাস্তায় জনসমক্ষে এবং অন ক্যামেরায় এইভাবে অপমানিত করছে। তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই সেই পুলিশ অফিসার হাতে ট্যাটু করে কোনো ডিসিপ্লিনারি আইন ভেঙেছেন, তাহলে সেটার দায়িত্ব দেখার কার? সেটার দায়িত্ব দেখার হচ্ছে এই পুলিশ অফিসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। একজন এমএলএ, সাধারণ একজন এমএলএ কোনো রকমই অন ডিউটি পুলিশ অফিসারকে তার করা ডিউটি নিয়ে কোনো রকম এইভাবে জনসমক্ষে অপমান করতে পারেন না। হ্যাঁ, কৌস্তব বাগচি এই মুহূর্তে সম্মানীয় বিধায়ক হয়েছেন, তার একটা নিজস্ব দায়িত্ব রয়েছে, তিনি নিজেও আইনজীবী, তিনি হয়তো এই রকম ঘটনা ওই পুলিশ অফিসারের সঙ্গে ঘটানোর আগে
তাকে আলাদাভাবে ডেকে অন্তত বুঝিয়ে বলতে পারতেন, যেহেতু ওই পুলিশের উর্দিটির একটা মান সম্মান রয়েছে যেটা আজকে প্রকাশ্যে গোটা বাংলায় দেখছে, সেটা এই পুলিশের ভাবমূর্তির জন্য মোটেই একেবারে সঠিক বিজ্ঞাপন হতে পারে না। আর যদি আমি আইনের কথাই ধরে থাকি, কৌস্তব বাগচি মহাশয় বলছেন তিনি একজন আইনজীবী, তবুও তিনি বলছেন যে ডিসিপ্লিনারি ফোর্সে যারা থাকেন তারা কখনোই হাতে ট্যাটু করতে পারেন না। কিন্তু আইন ঘেটে পুলিশের গাইডলাইনের যে বই রয়েছে, পুলিশের যে রুল বুক রয়েছে, পুলিশের নিয়োগপত্র পাওয়ার আগে যে সমস্ত আইন দেখা হয়, সে সমস্ত কিছু ঘেটে এমন প্রমাণ কোথাও পাওয়া যায়নি যেখানে কোনো পুলিশ আধিকারিককে এককভাবে এরকম কোনো আইনে বলা হয়েছে যে তারা শরীরে ট্যাটু করতে পারবে না। পরিবর্তে আইন রয়েছে, ট্যাটু নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা রয়েছে, সেখানে আইন বলছে পুলিশের কোনো কর্তৃপক্ষ, পুলিশের কোনো অফিসার বা ডিসিপ্লিনারি ফোর্সে থাকা কোনো ব্যক্তি হাতে ট্যাটু করতে পারেন, কিন্তু সেটা ছোট আকারে এবং বাঁ হাতের ঠিক এই রকম জায়গাটার অংশে তারা করতে পারেন, যাতে স্যালুট দেওয়ার সময় তাদের ট্যাটুর অংশটি এক্সপোজ না হয়ে যায়। এছাড়াও বিভিন্ন আইন কানুনের গাইডলাইন ঘেটে দেখা গেল যে ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে যারা থাকবেন তাদের ট্যাটুর ক্ষেত্রে সেইভাবে বাধ্যবাধকতা না থাকলেও বিশেষভাবে বাধ্যবাধকতা রয়েছে যে ইউনিফর্ম পরা অবস্থায় যেন তাদের শরীর থেকে ট্যাটু না দেখা যায়। অর্থাৎ তাদের গলা, তাদের মুখ, যে জায়গাগুলো এক্সপোজ করা থাকে, তাদের হাত, এই সমস্ত জায়গায় যেন ট্যাটু না থাকে, এইটা বলছে তাদের রুলস বুক। কিন্তু এটা পরিষ্কারভাবে তারা কোথাও লিখে দেয়নি যে পুলিশের শরীরে বা ডিসিপ্লিনারি ফোর্সের শরীরে কোনো রকম ট্যাটু করা যাবে না। অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলতে হয়, এক কথায় যদি বলতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোনো ডিসিপ্লিনারি ফোর্সে একেবারে এককভাবে এমন কোনো পরিষ্কারভাবে না বলা আইন নেই যেখানে তারা ট্যাটু করতে পারবে না। পরিবর্তে এটা বলা হয়েছে ট্যাটুর ক্ষেত্রে বিশেষভাবে মেডিকেল যখন করতে হয়, বিশেষভাবে এইটা দেখতে হয় যে তাদের শরীরে এমন কোনো অংশে ট্যাটু নেই তো যেটা ইউনিফর্ম পরলে এক্সপোজ হয়ে যাবে। তাদের শরীরে যদি ট্যাটু থেকেও থাকে তাহলে এসটি এসসি সম্প্রদায়ের যারা বংশ পরম্পরায় ট্যাটু তৈরি করে আসে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এবং যারা ডিসিপ্লিনারি ফোর্সে আসবে তাদের চাকরির আগে এটা বিশেষ করে দেখা হয় যে তাদের শরীরে এমন কিছু ট্যাটু নেই তো যেটা ধর্মের কোনো রকম উস্কানি দিচ্ছে, যেটা কোনো রকম বাজে বিবৃতি দিচ্ছে, যেটা বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে। এই ধরনের ট্যাটু ক্ষেত্রে পুলিশের অফিসার হোক কিংবা ডিসিপ্লিনারি ফোর্সের গাইডলাইন হোক, তারা একটু কড়াকড়ি করে, কিন্তু পরিষ্কার অর্থে কোথাও বলা নেই যে তারা ট্যাটু করতে পারবে না। সম্মানীয় বিধায়ক ব্যারাকপুরের কৌস্তব বাগচি মহাশয় তিনি একজন আইনজীবীও, কিন্তু তিনি এই ধরনের কথা প্রকাশ্য অন ক্যামেরায় কিভাবে বললেন সেটা তিনি বলতে পারবেন। হয়তো ক্ষমতার অলিন্দে থেকে অনেক সময় মানুষের বোধশক্তি হারিয়ে যায়। কৌস্তব বাগচির সঙ্গে এইটা হয়নি, আমরা এমনটাই আশা করব। কিন্তু তিনি যে কাজটা করলেন, প্রকাশ্যে একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত পর্যন্ত দিলেন এবং তাকে যেভাবে জনসমক্ষে তার কর্মীদের সামনে হেনস্থা করলেন, সেটাও কিন্তু একটা আইনত অপরাধ। আর উল্টো দিকে বলে থাকি, এই যে পুলিশ কর্মী যিনি হাতে ট্যাটু করেছেন, তিনি কি পরিপ্রেক্ষিতে ট্যাটুটি করেছেন, আদেও তিনি শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইব কিনা, সেই জন্য তার কোনো বংশ পরম্পরায় ট্যাটু কিনা, আদেও এই ট্যাটু কোনো রকম সমাজের গাইডলাইন কিংবা কোনো রকম সমাজে হিংসা ছড়াচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ও দেখতে হবে। আর বিশেষভাবে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, এখানে দেখতে পাবেন ওই পুলিশ অফিসারটি হাতের এই জায়গায় ট্যাটু দেখানোর কথা বলা হচ্ছে এবং তিনি ফুল হাতা জামা পরে রয়েছেন। অর্থাৎ তিনি যে ট্যাটুটাকে ঢেকে রাখেন, ফুল হাতা জামা এই গরমে তিনি পরেছেন সেটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু কোনো কারণে কাজের সুবিধার জন্য হয়তো তিনি গরমের ক্ষেত্রে এই ফুল হাতা জামাটি হাতটা একটু গুটিয়ে রেখেছেন এবং সেই সময় তার ট্যাটুটি এক্সপোজ হয়েছে, যেটা ওই পুলিশ অফিসারেরও দেখার কর্তব্য এবং এই সমস্ত বিষয় মেনে পুলিশ অফিসারকেও চলতে হবে। তবুও এই সমস্ত ডিসিপ্লিনারি গাইডলাইন যদি ভেঙে থাকে, তাহলে কৌস্তব বাগচিদের মতো মানুষ যারা আইনজীবী, যারা বিধায়ক হয়েছেন, তারা সরাসরি চিঠি লিখে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করতে পারতেন এবং ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই পুলিশ অফিসারকে সাইডে ডেকে কিংবা তার বিধায়ক অফিসে ডেকে অত্যন্ত ভালোভাবে এবং তার কর্মীদের আড়ালে অপমান না করে এই কথা বলতে পারতেন। অধ্যত্ত দেখিয়ে যেভাবে আইনের একজন রক্ষককে প্রকাশ্য জনসমাগমে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা হলো, এটা একেবারেই অন্যায় এবং একটি আইনত অপরাধের মধ্যেও পড়ে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটা যদি কোনো সাধারণ মানুষ করে থাকতো, আমার আপনার মতো সাধারণ মানুষ, তাহলে এতক্ষণে তার ওপরে 4টে ধারা দিয়ে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করে নেওয়া হতো। কিন্তু বিধায়ক মানুষ, সেই জন্য ওই পুলিশ অফিসারও হয়তো কিছু বলতে পারছেন না। তবে ব্যারাকপুরের সম্মানীয় নবনির্বাচিত বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে বিতর্ক এখনই পিছু ছেড়ে দিচ্ছে না। এই কৌস্তব বাগচির গতকালের এই ভিডিওটার সাথে সাথে আরো একটি ভিডিও ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যেখানে একজন ব্যবসায়ী টিটাগড় থানায় অভিযোগপত্র নিয়ে হাজির হলেন, যেখানে তিনি অভিযোগ করছেন যে কৌস্তব বাগচি যিনি বিধায়ক হয়েছেন ব্যারাকপুরের, তার যারা অনুগামী রয়েছে সেই অনুগামীরা তার থেকে 7 লক্ষ টাকা দাবি করছে, এমনকি তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এই ঘটনা যখন ঘটছে তখন নাকি কৌস্তব বাগচি সেই জায়গায় উপস্থিত পর্যন্ত ছিলেন, এমনটাই অভিযোগ করছেন সেই ব্যবসায়ী। আমি আপনাদেরকে টিটাগড় থানার সামনে থেকে সেই ব্যবসায়ী কি বক্তব্য রেখেছেন এবং কেনই বা কৌস্তব বাগচির অনুগামীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সেই বিষয়টা সামনে রাখছি, দেখুন।
আমি একজনের কাছে টাকা পেতাম 17 লাখ টাকা একটা প্রমোটারের কাছে। আমাকে একজন বিধান রং বলে ছেলেটা প্রমোটারকে ফোন করে বলে দেয় যে দাদা ওর টাকাটা দিয়ে দেন। টাকাটা ভদ্রলোক আমাকে চেক দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে টাকাটা ক্লিয়ার হয়ে যেতেই আমাকে বিধান রং ফোন করে, বলছে আমাকে 7 লাখ টাকা দিতে হবে, 7 লাখ টাকা দিতে হবে। আমি বললাম দাদা আমার সবে মেয়ের বিয়ে হয়েছে, আমি 7 লাখ টাকা কি করে দেবো, তুমি বলো আমি কি করে দেবো। বলছে আমি ওসব জানি না, তোমাকে দিতে হবে। আমাকে আনন্দপুরি খেলার মাঠের ওখানে ধরেছে, বলছে তোমার নামে হেড লিস্টে নাম উঠে গেছে, তুমি টাকা দেবে কিনা বলো। হ্যাঁ, আমি বললাম দাদা আমাকে একটা দিন, কালকের দিনটা সময় দাও, আমি দেখছি। দিয়ে আমি বলার পরে তারপরে আমি ওকে 2.5 লাখ টাকা দিয়েছি। আমি বললাম দাদা আমি দিতে পারবো না, আমার মেয়ের বিয়ে আছে, আমি আর দিতে পারবো না, মাফ করো। আমি দুপুরবেলা আজকে 2টো নাগাদ, 1টা থেকে 2টো নাগাদ বাড়িতে ঢুকছি, তখন হঠাৎ আমাকে কাছে গিয়ে বলছে কি তোমার কৌস্তব বাগচি ডাকছে। কালকে রাত্রির থেকে আমাকে ফোন করে বলছে 11টার সময় কৌস্তবের সঙ্গে এসে দেখা করবে, হ্যাঁ এমএলএ অফিসে গিয়ে দেখা করবে। আমি বললাম দাদা আমি দিতে পারবো না। আমি ওই জন্য আমাকে 4বার 5বার ফোন ধরেছে, আমি ফোন ধরিনি। তারপরে দুপুরবেলা আমি খেতে বসবো, আমার কলিং বেল টিপে আমাকে বলছে চলো কৌস্তব বাগচি ডাকছে। আমি বলি কেন, আমি কি অপরাধ করেছি? এমএলএ, এখানকার ব্যারাকপুরের এমএলএ। আমি বিধান রং হচ্ছে কৌস্তব বাগচির সঙ্গে থাকেন। তা আমি বললাম আমি কি করেছি অপরাধ? আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আমি অনেক দেনায় জড়িত, বলে আমাদের টাকাটা দিও না। এবার ওর বাড়ির সামনে নিয়ে গিয়ে আমাকে চোর জবরদস্তি ভিডিও ক্যামেরা করে বলছে তোমাকে 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার চেক দিতে হবে। হ্যাঁ, এটা বলছে বিধান রং, আর প্লাস এমএলএ সামনে এই কথা বলছে। ওরা আমাকে জোর জবরদস্তি করে ভিডিও করে রেকর্ডিং করে ওরা রেখে দিয়েছে জোর করে। আর তারপরে আমাকে নিয়ে যেতে যেতে আমাকে মেরেছে রাস্তার মধ্যে। হ্যাঁ, 2-3 জন মিলে আমার এইখানে ব্যথা করছে, এই পিঠে ব্যথা করছে, এত জোর মেরেছে আমাকে। বিধান রঙের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করতেছি। একটা এমএলএ সামনে আমাকে এরকম হেনস্থা হতে হচ্ছে কেন? ব্যারাকপুরের এমএলএ সামনে। আমরা তো একজন বিজেপি কার্যকর্তা, আমরা কি তৃণমূল করেছি না সিপিএম করেছি? আমার কাছে এই প্রশ্ন ওনার কাছে, আমি কি খারাপ কাজটা করেছি? আমি একজনের কাছে টাকা পাবো, আমি টাকাটা বলে দিয়েছি, বলে তার জন্য আমাকে 7 লক্ষ টাকা দিতে হবে? এটা কোনো কথা হলো? তাও তো আমি বলেছি 2.5 লক্ষ টাকা রাখো, মিষ্টি খেয়ে নিও, তারপরে এই করতে। শুনলেন আপনারা, এই ব্যবসায়ীর নাম হচ্ছে অজয় বাগ এবং তিনি সম্ভবত মার্বেল ব্যবসায়ী। এই ব্যবসায়ী কোনো একজনের প্রমোটারের কাছ থেকে 17 লক্ষ টাকা পেতেন এবং সেইটা তিনি দিচ্ছিলেন না, সেই প্রমোটার দিচ্ছিলেন না, তার জন্য বাধ্য হয়ে তিনি কৌস্তব বাগচি বা তাদের যে অনুগামী রয়েছে তাদের শরণাপন্ন হয়েছিলেন। পরিপ্রেক্ষিতে তারা বলে দেওয়াতে সেই টাকা তিনি পেয়ে গিয়েছেন এবং সেই টাকা পেয়ে যাওয়ার জন্য তার কাছ থেকে নাকি 7 লক্ষ টাকা দাবি করছেন, এমনটাই বলছেন এই অজয় বাগ নামে ব্যবসায়ী, যেটা আপনারা ক্যামেরার সামনে দেখলেন। এবং এই 7 লক্ষ টাকা না দেওয়াতে তিনি 2.5 লক্ষ টাকা মিষ্টি খেতেও দিয়েছেন। এমনটাও আজকালকার দিনে শোনা যাচ্ছে যে 2.5 লক্ষ টাকার মিষ্টি, চিন্তা করতে পারছেন, একটা গোটা বিয়ে বাড়ি গরিব মানুষের হয়ে যায়, সেখানে 2.5 লক্ষ টাকার মিষ্টি এই ব্যবসায়ী খেতে দেওয়াতেও তারা সন্তুষ্ট হননি, এমনটাই তিনি বলছেন এবং আরো টাকার দাবি করছেন। তিনি এখন ভীত, তিনি এখন সন্ত্রস্ত এবং তিনি বাধ্য হয়ে টিটাগড় থানায় অভিযোগপত্র দায়ের করলেন। আগামী দিনে আদৌ কি পুলিশ সম্মানীয় বিধায়ক কৌস্তব বাগচির কাছে জানতে চাইবেন কি ঘটনা ঘটেছে? আদৌ কি কৌস্তব বাগচি মহাশয়ের যে অনুগামীদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তাদেরকে হেফাজতে পুলিশ নেবে? কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ধরপাকড় চলছে, আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে আজকের বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন যে বিগত দিনে যারা তোলাবাজি করেছে বা যাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থাকবে তাদেরকে গর্ত থেকে তুলে এনেও পুলিশ গ্রেপ্তার করবে, আইনত সাজা দেবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন, শ্রমিক ভট্টাচার্য এই রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বারবার বলছেন। তাহলে কি পুলিশ এক্ষেত্রে রং দেখার পরে আদৌ এই ঘটনা আগামী দিনে চেপে দেবে, নাকি এই ঘটনা নিয়ে কোন রকম আলোকপাত করবে? যেভাবে চারিদিক দিয়ে তোলাবাজির অভিযোগের জন্য তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ধরা হচ্ছে, ঠিক সেইভাবেই এই কৌস্তব বাগচির অনুগামী যারা নাম করা হচ্ছে তাকেও কি হেফাজতে নিয়ে এনকোয়ারি করা হবে? দেখার বিষয়। আগামী দিনে আমরা দেখব কি ঘটনা ঘটছে। কিন্তু এমনটা অভিযোগ এখন উঠে আসছে যে মাত্র 20 দিন সরকার পরিবর্তন হয়েছে, তার মধ্যেই যদি এই ধরনের চেহারা হয়, তাহলে আগামী দিনে কিভাবে এই তোলাবাজিকে আটকাবে পশ্চিমবঙ্গের পুলিশ, যেটা তৃণমূল কংগ্রেসের আমলেই হয়ে আসছিল। চলুন এরপরে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বহু পুরনো একজন সৈনিক কাকলি ঘোষ দস্তিদার, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন সাংসদও বটে, লোকসভার একজন সাংসদও বটে, তিনি আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দূরত্ব কিন্তু করে যাচ্ছেন। আস্তে আস্তে ধাপে ধাপে তিনি তৃণমূল কংগ্রেসের দিক থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তার কারণ গতকাল তিনি একটি প্রেস কনফারেন্স করলেন এবং তিনি তার সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। প্রেস কনফারেন্স থেকে তিনি একাধিক অভিযোগ তুলেছেন। কি কি অভিযোগ করে তিনি তার পদ থেকে রেজিগনেশন দিলেন আমরা আপনাদেরকে শোনাবো, দেখুন। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল
সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হচ্ছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু ওপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। আমি যতটুকু শুনেছি, আমার কাছে যখন এনারা এসেছেন প্রায় সপ্তাহখানেক হলো, গত রবিবার বা সোমবার, এবং তারা আমাকে বলেছেন আপনার একটা জীবনের ঝুঁকি রয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনার উপরে একটা প্রাণঘাতী হামলা হতে পারে। যারা এসেছিল দিল্লি থেকে, অফিসাররা এসেছিলেন চাইল্ডহুড ফোর্স থেকে, দপ্তর না ফোর্স, তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করবো, সুনিশ্চিত করবো। আমাকে তারা বলার পরে যে এটা ওনারা বললেন করতে, সেটা তো আমাকে করতে হলো। আর আমার যারা আগে থেকে ছিলেন, যেমন এখনও আছেন, দেখছেন আমার সঙ্গে আছেন, যারা আগে থেকে ছিল এখানকার, তাদের মধ্যে উইথড্র হয়ে গেছিলো, মানে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে এখানে যারা ছিল। হ্যাঁ, কিন্তু সরিয়ে নেওয়ার পরে আমি যে বাকি ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম একজনকে, এখন তাকেও সরিয়ে নিয়েছে। আমি বললাম যে এই যে বলছে, তা তোমরা তো কোনোদিন আমায় বলোনি। তো বলছে না, আপনি ভীষণ রাগী মানুষ, আপনাকে ভয় পাই, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে আপনার উপর হামলা হবে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে, কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। শুনলেন কিছুটা অংশ আপনারা। সম্মানীয় কাকুলি দেবী যে বক্তব্যটা রাখলেন, সেই বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কারভাবে উঠে এলো, তিনি আইপ্যাক নামে সংস্থার উপরে দোষ দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের বিগত দিনে যে ধরনের কাজ কারবার হয়ে এসেছিল সেই ঘটনাকে দোষ দিচ্ছেন এই পরাজয়ের ভিত্তিতে। কিন্তু একটা বক্তব্য হচ্ছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা মহিলা যিনি 40 বছর ধরে তার সঙ্গে রয়েছেন, সেই মহিলা যিনি বারবার এই রাজ্যে এমপি নির্বাচিত হয়েছেন, তিনি দলে থেকে এই ঘটনাগুলো কখনো বলতে পারেননি, এক্সপোজ করতে পারেননি। আজকে দল চলে যাওয়ার পরে তিনি এক্সপোজ করছেন। মানুষ কি এতটাই বোকা? মানুষ বুঝতে পারছেন না যে কেন তিনি আজকে পদ ছেড়ে দিচ্ছেন, কেন তিনি আজকে এই কথাগুলো বলছেন। আজকে একটা কর্মী, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, আমি জানি বারংবার তারা আওয়াজ তুলেছে এই ধরনের দুর্বৃত্ত নেতাদের বিরুদ্ধে, কিন্তু কর্মীদের একটাও কথা কখনো ওপর স্থলে গিয়ে পৌঁছায়নি। কর্মীদেরকে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা কখনো মানুষ বলে মনে করেনি। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো একজন হেভিওয়েট পার্সন, একজন এমপি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত একেবারে কাছের বলতে পারেন, ডাইরেক্ট ফোন করার মতো ক্ষমতা রাখেন এইরকম একজন ব্যক্তি, সেটাও বলতে পারেন। সেই সম্মানীয় কাকুলি দেবীর আজকের দিনে বোধোদয় হলো যে দলটা এইভাবে আইপ্যাক শেষ করে দিচ্ছে। এটাতে খুব একটা বিশ্বাস আমার অন্তত হচ্ছে না। আপনারা কমেন্টস করে বলবেন যে কাকুলি ম্যাডাম কি সত্যি দলকে ভালো করার জন্য পর্যালোচনা করছেন, নাকি তিনি আগামী দিনে এক ধাপ বাড়িয়ে রাখলেন নতুন একটি দলের দিকে, যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদারকে Y+ ক্যাটাগরির নিরাপত্তায় কিন্তু ভূষিত করেছে। এবং তিনি নিজেও এটা বললেন যে তার নাকি কোনো রকম সমস্যা রয়েছে, প্রাণের ঝুঁকি রয়েছে, তার জন্য দিল্লি থেকে অফিসাররা এসে তাকে নিরাপত্তা দিয়েছেন এবং তিনি সেটা নিতে বাধ্য হয়েছেন। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আরো 28টা এমপি রয়েছে। এই এমপিদের মধ্যে অন্যতম এমপি একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির সামনে কিন্তু বারবার আমরা কিছুদিন আগেও দেখেছি যে কত রকম হেনস্থার শিকার তার পরিবারকে হতে হচ্ছে পলিটিক্যাল কারণের জন্য। কিন্তু সেই সময় কেন্দ্রীয় নেতৃত্ব তার বাড়িতে গিয়ে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাকে Y+ ক্যাটাগরির সিকিউরিটি, সিআরপিএফ ফোর্সের সিকিউরিটি দিল না। অথচ যার বাড়ির সামনে একটা ইট পাটকেলও পড়েনি, সেই কাকুলি ঘোষ দস্তিদারের কি এমন লাইফ থ্রেট থাকতে পারে যে দিল্লি থেকে এসে তাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে? তাই রাজনীতির সমীকরণ অনেক হতে পারে, রাজনীতির রং যখন তখন মানুষ বদলাতে পারে। এটা কিন্তু ভারতবর্ষের রাজনীতির ইতিহাস। তাই জন্যই ভারতবর্ষের রাজনীতিতে বিশেষভাবে একটা আইনের অতি অবশ্যই দরকার রয়েছে। যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো টিকিট নিয়ে কোনো জনপ্রতিনিধি যদি জয়লাভ করে, তাহলে তার যতদিন না টার্ম শেষ হচ্ছে ততদিন সে অন্য কোনো দলে যেতে পারবে না। এই আইন যদি ভারতবর্ষে কখনো লাগু হয়, বিল যদি পাস হয়, তাহলে দেখবেন অনেক রকম জনপ্রতিনিধি
প্রতিনিধি আস্তে আস্তে শ্বাসকষ্টজনিত যে রোগ রয়েছে সেই রোগে কম ভুগবেন। আসুন এরপরে আপনাদেরকে এক লরির ড্রাইভারের ভাইরাল ভিডিও দেখাই। ইদানিংকালে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে এই ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে। আপনারা কতজন দেখেছেন আমি জানি না, কিন্তু যারা দেখেননি তারা এই আজকের দিনে যেভাবে প্রশাসন কাজ পাল্টেছে, অনেকে বলছে যে রাস্তায় আর তোলাবাজি হচ্ছে না, এই সমস্ত লরিগুলো যাচ্ছে সেই লরিকে আর টাকা দিতে হচ্ছে না। অত্যন্ত ভালো খবর, অত্যন্ত ভালো বিষয়। এই জিনিস যেন পশ্চিমবঙ্গ থেকে নির্মূল হয়ে যায়, যেটা তৃণমূলের নেতারা তৈরি করে এসেছিল। কিন্তু সেই পরিপ্রেক্ষিতেই এমন এক ভিডিও ভেসে আসছে যেখানে লরিরওয়ালাকে আর পুলিশের গাড়িতে তো টাকা দিতে হচ্ছে না, অন্য জায়গায় সেই টাকাটা নাকি পুষিয়ে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন রাজু বলে একজন লরির ড্রাইভার, যার ফেসবুকে পেজ রয়েছে রাজু কিং নামে। সে তার ফেসবুক পেজে এই ভিডিওটি দিয়েছিল, আমার নজরে আসে, আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। সরকার চেঞ্জ হওয়াতে খুব আমরা হাসাহাসি করছিলাম যে পরিবর্তন হবে, ভালো হবে। ভালো একটাই হয়েছে। কি ভালো হয়েছে জানো ভাই? মানে তৃণমূলের আমলে যে বালিটা 25,000 ছিল সেটা 40,000 হয়েছে, আর যেটা মোটামুটি 35,000 ছিল সেটা মোটামুটি 50,000-এর কাছাকাছি হয়েছে। তা বালি, পাথর, ইট এইসব গাড়িগুনা চললে কি হইতো, রাস্তায় একটা মালিকরা একটা ড্রাইভারদেরকে লাইন খরচ দিত, মানে পুলিশি পয়সা লাগে বলি। তা পরিবর্তন এটাই হয়েছে, পুলিশি হাত দেয় না গাড়িতে, পয়সা লাগছে না। তো এটাই পরিবর্তন হয়েছে। একটা গাড়িকে যে 4,000 কি 5,000 টাকা লাইন খরচ দিত, যদি একটা থানা যদি বাঁচতো তাহলে একটা ড্রাইভারের 500 কি 200 থাকতো। সেই টাকাটা কিন্তু আর বাঁচছে না। তাহলে এটা কি হইলো? ড্রাইভারদের পরিবর্তন হইল। আগে বালির গাড়িতে পয়সা লাগতো, পুলিশে পয়সা নিত। কোনো ভ্যান 500, কোনো ভ্যান 200, কোনো ভ্যান 1000 ছিল, কোনো ভ্যান 300 ছিল, কোনো ভ্যান 400 ছিল। সেইটা এখন কি পরিবর্তন হয়েছে? ওই যে 30,000-এর বালি 40,000 হয়েছে, আর 35,000-এর বালি যে 50,000 হয়েছে, এইটা ঘাটে একসাথে যোগ করে নিয়েছি। তা পরিবর্তন এটাই হয়েছে, ড্রাইভারদের ধান্দা বন্ধ হয়ে গেছে। ওই অয়েলটি বেঁচে গেছে, ভিডিও বানাও, এটাই পরিবর্তন হয়েছে। দেখতে থাকো আরো কি হয়। আমি কারোর বিরুদ্ধে বললাম না, যেটা হক সেটাই বললাম আমি। অর্থাৎ মানুষের দুর্ভাগ্য সেই জায়গাতেই রয়ে গেল। তৃণমূল কংগ্রেসের আমলে আমরা বহু জায়গায় দেখেছি লরিওয়ালাদের রাতের অন্ধকারে দাঁড়িয়ে টাকা নেওয়ার একটা চল ছিল, বিশেষ করে বালির গাড়িগুলোকে এইভাবেই আটকিয়ে টাকা নেওয়া হতো। আর ইদানিং ক্ষেত্রে এই লরি ড্রাইভাররাই বলছে সেটা আর হচ্ছে না, বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এটা খুব ভালো খবর যদি সেটা বন্ধ হয়ে গিয়ে থাকে। কিন্তু উল্টো দিকে লরির ড্রাইভার বলছে যে বালি একসময় 30,000 টাকায় কিনতে হতো, এখন সেটি নাকি 45,000 থেকে 50,000 টাকায় কিনতে হচ্ছে। অর্থাৎ সেই টাকা পুলিশরা যে টাকাটা ওপেনলি রাস্তায় তুলতো, এই লরির ড্রাইভারের কথা অনুযায়ী বুঝতে গেলে তিনি বলছেন যে সেই টাকা নাকি এখন একত্রিতভাবে নিয়ে নেওয়া হচ্ছে, যার জন্য রাস্তায় আর পুলিশের গাড়ি লরির ড্রাইভারদেরকে হেনস্থা করছে না। আর উল্টো দিকে এই লরির ড্রাইভাররা তাতেই বিপাকে পড়েছে, কারণ পুলিশের গাড়িকে টাকা দেওয়ার জন্য বিগত দিনের লরির মালিকেরা নাকি বিশেষভাবে একটা হাত খরচ দিত, আর সেখান থেকে এই লরির ড্রাইভারদের কিছুটা বাঁচোয়া হয়ে যেত, সেটা আর বাঁচোয়া তাদের হচ্ছে না। অর্থাৎ সেই টাকা এদিক ওদিক তো হচ্ছে, কিন্তু মাঝখান থেকে লরির ড্রাইভারদের যে 200 টাকা 300 টাকা বেঁচে যেত, সেইটাতে মার খেয়েই সম্ভবত এই রাজু বলে যে ড্রাইভারটি রয়েছে তিনি ভিডিও করেছেন দুঃখের জন্য যে তাদের হাত খরচাটা কমে গিয়েছে। আসুন আপনাদেরকে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ছোট্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল বিদ্ধ করেছিলেন, সেটা আমি আপনাদের সামনে রাখছি, দেখুন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়, হ্যাঁ অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। আপনি কি একটা উত্তর দেবেন বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ব্যাপারে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছেন চকলেট দেওয়াকে কেন্দ্র করে। এই বিষয়ে আমি কোনো বক্তব্য রেখে বিতর্কে জড়াতে যাব না। আপনারা কমেন্টস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বললেন, কিন্তু জ্বালানি নিয়ে একটা যে সমস্যা, সেই সমস্যার কথা কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, এবং আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে একদিন এসে তিনি বললেন যে আপনারা এবারে দেশের স্বার্থে জ্বালানি ব্যবহার কম করে দিন। আর তিনি 5টা দেশে নিজের বিমান নিয়ে ঘুরে এলেন। আমি জানি না সেই দেশ থেকে তিনি এখনো পর্যন্ত কি কি
সমঝোতা করে এসেছেন বা সেটাতে আগামী দিনে ভারতবর্ষের অর্থনীতিতে কতটা সুবৃদ্ধি বা কতটা সুফল হবে সেগুলো তো পরবর্তীকালেই দেখা যাবে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষদের জন্য দুঃখের খবর আজকের দিনেও চলে এসেছে, সেটা হচ্ছে পেট্রোলের দাম ইতিমধ্যেই 2 টাকা 71 পয়সা আজকের দিনে বেড়ে গিয়েছে। এতদিনে অর্থাৎ মাত্র 11 দিনে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। আর আজকে এই মুহূর্তে কলকাতায় পেট্রোলের দাম বা পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম গিয়ে পৌঁছালো 113 টাকা 41 পয়সার সমান। বুঝতে পারছেন কি দ্রুত গতিতে এই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে আগামী দিনে সমস্ত জিনিসের দাম বাড়া, যেটাতেই পরিবহন ব্যবস্থা লেগে রয়েছে তাতেই মূল্য বৃদ্ধি হবে। আর এতে একটাই কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি একটা বক্তব্য রেখেছিলেন, যেটা চাইবো ইমিডিয়েট পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি আজকের দিনে পশ্চিমবঙ্গে লাগু করে দেবেন। দেখুন, সপ্তাহের শুরুতে জ্বালানির জ্বালা আরো বাড়ল। এই নিয়ে টানা 4 বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় সকাল 6টা থেকে পেট্রোলের নতুন দাম লিটার পিছু 113 টাকা 47 পয়সা, দাম বাড়ল 2 টাকা 71 পয়সা। আর ডিজেলের নয়া দাম লিটার পিছু 99 টাকা 82 পয়সা, দাম বাড়ল 2 টাকা 61 পয়সা। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। যখন সরকার তৃণমূল কংগ্রেসের ছিল ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গের বিরোধী দল যখন বিজেপি ছিল এবং বিরোধী দলনেতা এইভাবেই আক্রমণ করতো এবং 10 টাকা কমানোর কথা বলেছিলেন। আজ ক্ষমতাটা পুরোটাই শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে রয়েছেন। আমরা আশা করব যে কথাটা তিনি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলেন অন্তত আমাদের সুরাহা, সাধারণ মানুষের, সাধারণ বাঙালির সুরাহা করার জন্য এটা কার্যকর করবেন এবং 10 টাকা যেটা এক্সট্রা পশ্চিমবঙ্গ সরকার নাকি নিয়ে থাকে সেটা কমিয়ে দেবেন। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিনের আন্ডারে রয়েছে। আর ডবল ইঞ্জিনে থাকলে কেন্দ্রের একটা বিশেষ সুফল পাওয়া যায়, সেটা আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি। 39,000 কোটি টাকা শুভেন্দু অধিকারী মহাশয় যখন দিল্লিতে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকার জল মিশন প্রকল্পে দিয়েছে। অর্থাৎ এই 10 টাকা ইতিমধ্যেই কমিয়ে নেওয়া যায়, আর সেটা তিনি কত তাড়াতাড়ি কমাবেন এটাই রইল দেখার। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।